নমস্কার, আমি দেবাশিস সাহা। আমি এসেছি আনএকাডেমি প্ল্যাটফর্মে আপনাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দুটো সিরিজের ক্লাস করতে। অলরেডি আমি বেশ কয়েকটা ক্লাসে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি সিরিজ ধরে ক্লাস করেছি। যেমন আমি ন্যাশনাল মুভমেন্টে আমাদের বুকস অ্যান্ড অথর্স মানে ন্যাশনাল মুভমেন্ট ওরিয়েন্টেড যে বুকস অ্যান্ড অথর্স সেই ক্লাসগুলো আমি করেছি। তার সঙ্গে সঙ্গে আমি বলি যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পুরো সেশন ধরে পড়েছিলাম। তারপর নিউজ পেপার অ্যান্ড জার্নাল, তারও একটা আমি সিরিজ ধরে পড়েছিলাম। এবং সেই সঙ্গে বলি আমাদের গান্ধী, এম কে গান্ধীর পুরো জীবনের ঘটনাগুলো আমি একটা সিরিজ ধরে পড়েছিলাম এবং তার যে মুভমেন্ট গুলো সেটা আমি ভালো করে পড়েছিলাম। এবং এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে এই সিরিজগুলো পড়ানো বাদ দিয়েও আমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছিলাম হচ্ছে কুষাণ ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমি পড়েছিলাম। এবং আমি এখন বর্তমানে পড়াচ্ছি আমাদের ইলিয়াস শাহী হুসেন শাহী বংশ মানে বাংলার যে সুলতানি আমলটা সেটা আমি পড়াচ্ছি। দাদা একটু কথা বলে রাখি যে যারা তোমরা এখনো পর্যন্ত ক্লাস কোর্সের জন্য সাবস্ক্রিপশন নাওনি, এখনো পর্যন্ত ক্লাস করে চলেছো আমাদের স্পেশাল ক্লাস, তাদের আমি বলে দিই যে তোমরা কিন্তু অবিলম্বে ক্লাসের জন্য ভর্তি হয়ে যাবে। আনএকাডেমি একটা বিরাট অপরচুনিটি দিচ্ছে, 10% ডিসকাউন্ট তো সরাসরি পাওয়া যাবে। আর তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো সেই আগের ক্লাসগুলো করবার জন্য তোমরা যে প্লাস পয়েন্ট জমিয়েছো সেই প্লাস পয়েন্ট দিয়ে তোমরা আরো ডিসকাউন্ট পেতে পারো। এবং দেখা যেতে পারে প্লাস পয়েন্ট নির্দিষ্ট একটা পয়েন্ট করবার জন্য আরো 6 থেকে 7% তোমরা ডিসকাউন্ট পেতে পারো। ক্লিয়ার? তাই আমি যে কথাটা একটু ভালো করে বলবো যে তোমরা অবিলম্বে ভর্তি হয়ে যাও, তোমরা একদমই দেরি করো না। কারণ এটা একটা সুবর্ণ সুযোগ। তার কারণ বলছি, পুজো আসছে, পুজো আসা মানেই হাতে টাকা পয়সা আসে জামা কাপড় কেনার জন্য। কিন্তু কোভিড-19 যেভাবে স্প্রেড করেছে সেই জন্য কোভিড-19 ভয় অন্তত বেরিয়েও না। এবং সেই যে জামা কাপড়ের টাকাটা আছে সেই টাকাটা দিয়ে তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। এই কারণেই করতে বলছি যে পুজো প্রত্যেক বছর আসবে, কিন্তু চাকরির বয়সটা নির্দিষ্ট সময় পর চলে গেলে কিন্তু আর চাকরি পাওয়া যাবে না। সুতরাং আর দেরি নয়, তোমরা অবিলম্বেই আনএকাডেমি প্ল্যাটফর্মে জয়েন করো। এবার কি করে তোমরা জয়েন করবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো এখানটা লেখা আছে দেবাশিস সাহা, যে আমার নাম, এবং তার আমার জন্য একটা অ্যাপ্লাই দিস কোড বলে লেখা আছে DSSR। এবং DSSR কোডটা ইউজ করলে গেট 10% ডিসকাউন্ট তোমরা পাবে। এবং সেই প্রসঙ্গে বলে রাখি, যে প্রসেসিং এ তোমরা 6 মাসের করতে চাও, না 1 বছরের করতে চাও, না 2 বছরের করতে চাও, পুরো এই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা থেকে তোমরা ভালো করে দেখে নিতে পারবে। ঠিক আছে? যাই হোক, তোমরা আর দেরি করো না, তোমরা ভর্তি হয়ে যাও। আর আমি একটু নিজের পরিচয় আমার দিয়ে রাখি। দেখো এখানটা রয়েছে, আমি দেবাশিস সাহা। আমি 18 বছর ধরে একটা বিখ্যাত প্রতিষ্ঠানের ডাব্লিউবিসিএস এর আইএস এর ট্রেনিং আমি দিতাম। সেখানে হচ্ছে আমি হিস্ট্রি পড়াতাম এবং হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। এবং আমার কোডটা এখানে ইউজ করা যায় DSSR, বড় করে এটা ইউজ করা হতো। ক্লিয়ার? এবার আমি ক্লাস শুরু করছি। আমি আগের দিন ইলিয়াস শাহী শেষ করে হুসেন শাহী পড়েছিলাম এবং হুসেন শাহী বংশের হুসেন শাহ সম্পর্কে বিস্তারিতভাবে বলেছিলাম। এবং হুসেন শাহ পরে আমি নুসরত শাহ থেকে একটু আলোচনা করব। আমি রিক্যাপ একটু আলোচনা করে দেবো হচ্ছে হুসেন শাহ। ক্লিয়ার? আমি তাহলে শুরু করছি এই জায়গাটা, দেখো খুব ভালো করে। স্ক্রিনে এবার দেখো, পরিষ্কার করে দেখাবে হুসেন শাহী ডাইনেস্টি অফ বেঙ্গল। আমি আগের দিন হুসেন শাহ ডাইনেস্টি অফ বেঙ্গলটা বলেছিলাম এবং সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি হাইলাইট করেছিলাম। এবং এখানে আমি একটু বলে রাখি, এই ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে ভালো করে মনে রাখতে হবে যে আকবর অফ বেঙ্গল, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হুসেন শাহী ডাইনেস্টি, হুসেন শাহী, হুসেন শাহকে বলা হয়। ক্লিয়ার? হুসেন শাহী বংশের রাজা হুসেন শাহকে বলা হয়। এবং তাকে ভারতীয় মানে বাঙালিরা মনে করতো শ্রীকৃষ্ণের একটা অবতার। ক্লিয়ার? এবং সেই সঙ্গে বলে রাখি, তাকে নৃপতি তিলক কিন্তু রাজাদের শ্রেষ্ঠ এবং জগৎভূষণ বলেও কিন্তু অভিহিত করা হতো। এখন প্রশ্ন তোমরা করতে পারো, স্যার তাকে কেন বাংলার আকবর বলা হচ্ছে বা আকবরের সঙ্গে তার সিমিলারিটি কি ছিল? বলে রাখি এই প্রসঙ্গে, আকবরের সঙ্গে তার সিমিলারিটি ছিল মেনলি কোথায়? আমাদের এই যে প্রজাহিতৈষণামূলক কাজগুলো করার জন্য এবং একটা সাম্রাজ্যের উপর কন্ট্রোল, দুটোতেই কিন্তু তিনি আমাদের বাংলার আকবরের সঙ্গেই তুলনীয়।
এবং তার আরেকটা বড় কথা হচ্ছে ভীষণ রকম ভাবে তিনি ছিলেন কি টলারেন্ট, নিজে মুসলিম হয়েও কিন্তু হিন্দুদের যথেষ্ট শ্রদ্ধা করতেন। এবং তার যে বড় বড় পোস্টে যারা চাকরি করেছিল, তার মন্ত্রী থেকে আরম্ভ করে, তার বডিগার্ড থেকে আরম্ভ করে, তার কবি থেকে আরম্ভ করে, এবং তার গৃহ চিকিৎসক থেকে আরম্ভ করে সবাই কিন্তু হিন্দু বাঙালি ছিলেন। ঠিক আছে, এটার জন্য তাকে বলা হয় যে রাজপুতদের সঙ্গে যেমন আকবর একটা আচরণ করেছিল, তার জন্য ওনাকে আমরা বলছি যে কি আকবর দ্য গ্রেট। ঠিক সেরকম ভাবেই আমরা দেখতে পাই যে হিন্দু বাঙালিদের সঙ্গে তার একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি কিন্তু বাংলার আকবর। ঠিক আছে, এবং এখানে আমি রূপ গোস্বামীর কথা বলেছিলাম, সনাতন গোস্বামীর কথা বলেছিলাম, আমি এখানে চিরঞ্জীব সেনের কথা বলেছিলাম। চিরঞ্জীব সেন ছিলেন তার রাজবৈদ্য, এবং গোপীনাথ বসুর কথা বলেছিলাম, তার উজির ছিল। এবং এখানে একটু বলে রাখি যে রূপ গোস্বামীর কথা আমি বলেছিলাম, এই রূপ গোস্বামী কিন্তু একজন খ্যাতিমান লোক, তাই তো। এবং দীর্ঘদিন তিনি কিন্তু আমাদের রাজার সেবা করে গেছেন হুসেন সাহেব, এবং পরবর্তী জীবনে সন্ন্যাস ব্রত পালন করে তিনি বৃন্দাবন যাত্রা করেছিলেন। এবং যে ত্রিরত্ন বলা হয়, নবদ্বীপের ত্রিরত্ন, ঠিক আছে, সেই ত্রিরত্নের মধ্যে অন্যতম রত্ন ছিলেন হচ্ছে কি আমাদের রূপ গোস্বামী। ক্লিয়ার? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী, এই তিনজনকে বলা হয়েছে ত্রিরত্ন অফ নবদ্বীপ। ক্লিয়ার? এবং এরা প্রত্যেকেই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য, এটা ভালো করে মনে রাখবে। এবং এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখবো যে রূপ গোস্বামীর লেখা বইগুলো ভীষণ জনপ্রিয় বই। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে নিশ্চয়ই উজ্জ্বল নীলমণি বলে একটা বিখ্যাত গ্রন্থ, যেখানে পুষ্পরাগ বলে একটা পর্ব বা কবিতার পর্বটা খুব বিখ্যাত। উজ্জ্বল নীলমণি ছাড়াও তিনি লিখেছিলেন আমাদের কি ললিত মাধব এবং বিদগ্ধ মাধব। হ্যাঁ, তিনিও শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। অবশ্যই বললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নামটা যখনই তার সম্পর্কে বলা হলো, সে প্রসঙ্গে বলি যে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু আমাদের কি ছিলেন, হুসেন শাহের কন্টেম্পোরারি ছিলেন। এবং তার যে খ্যাতি, এটা কিন্তু এসেছিল হুসেন শাহী বংশের সময়। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, তোমরা নিশ্চয়ই জানো, উনি 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1533 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবং ওনার যে ধর্ম প্রচার এবং হচ্ছে বৈষ্ণব ধর্ম, তাই তো, সনাতন বৈষ্ণব ধর্মের যে তিনি প্রচার করেছিলেন। ঠিক আছে, এবং আরো একটা কথা বলি যে তার মধ্যে হচ্ছে সনাতন বৈষ্ণব ধর্মের মধ্যে উনি একটা নতুন রকম ভাবে সিস্টেম চালু করেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে কীর্তন, তাই তো, হরিনাম সংকীর্তন। এই কীর্তন করতে করতে যখন যেত, হুসেন সাহেব তাদের কোনো বাধা দেয়নি, এটা মনে রাখবে। ঠিক আছে, বেশ। নববৈষ্ণবিজমের এই প্রবক্তা শ্রী চৈতন্য মহাপ্রভু তার সময় ধর্মের প্রচার করেছিল। এবং সেই সময় কি বলবো, বাবামর মানুষ, বাংলার মানুষ তার ডাক সাড়া দিয়েছিল। হুসেন শাহের এখানে একটা প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতা ছিল। হুসেন শাহ শুধু আমাদের মতো আকবরের মধ্যে একজন সংগঠক এবং পরধর্ম সহিষ্ণু রাজা ছিলেন না, তিনি একজন শিল্প স্থাপত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন। শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে আমরা দেখতে পারি ছোট সোনা মসজিদ তার সময় তৈরি হয়েছিল, যেটা বাংলার একটা বিখ্যাত আকর্ষণ। এবং আমি আরো একটা কথা বলবো যে তার সময় লেখকরাও কিন্তু ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়েছে। কিন্তু এই জায়গাগুলোর উপর প্রশ্ন আসে, এখানটা তোমরা উত্তর করার চেষ্টা করবে। এবং হোসেন শাহ বলতে পারো যে আমাদের কি বলবো, মুঘল সম্রাটের আবির্ভাবের আগে আমাদের অন্যতম ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজা ছিলেন। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি তার ডিপ্লোম্যাটিক পলিসিও অসাধারণ ছিল, যার জন্য কিন্তু বাংলা তার সময় কোনো আক্রমণের সম্মুখীন হয়নি। ঠিক আছে, এখানে একটু দেখে নেবে এই যে মালাধর বসু, এখানে কথা আছে মুকুন্দ দাস, চিরঞ্জীব সেন, গোপীনাথ বসু, এগুলো আমি বলেছিলাম, দামোদর, কবি শেখর, এরা সবাই ছিলেন, ইয়াস খান। হুসেন শাহ রেইন অলসো ফেমাস ফর বেঙ্গল স্টাইল ইন ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। Here, Bow was decorated with গুনমান মাস্ক, এই যে তার সময় গুনমান মাস্ক তৈরি হয়েছিল। ধর্মাবাড়ি মস্ক, ছোট সোনা মসজিদ জনপ্রিয় ছিল সবচেয়ে। এইসব গৌড় পান্ড, যেটা বর্তমানে মালদায় অবস্থিত, এটা ভালো করে মনে রাখবে। বিজয়গুপ্ত, বিজয়গুপ্ত তার সময় লিখেছিল কি কন্টেম্পোরারি ছিল, এবং তার লেখা বিখ্যাত বই হচ্ছে পদ্মপুরাণ, দেবী মনসার উপর লেখা, মনে রাখবে। এবার আমি আসছি হোসেন শাহের পলিটিক্যাল ক্যারিয়ারে। তার সময় যে সিটি অফ গৌড়, গৌড় খুব জনপ্রিয় হয়েছিল। ঠিক আছে, এবং উনি সৈয়দ ফ্যামিলির লোক ছিলেন, চাঁদপাড়াতে তার জন্ম হয়েছিল, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবং উনি সৈয়দ বংশ মানে আরবি মুসলিম ছিলেন।
এটা মনে রাখবেন। পরবর্তীকালে বিপাট বাঙালি হয়ে গেছিলেন। ক্লিয়ার? হুসেন শাহী Sharkey of Jaunpur, both his throne is a struggle with Sultan Sikandar Lodi of Delhi. ক্লিয়ার? এটা মনে রাখবে। ফার্স্ট ফর টুয়াস্ট খামদান কামরূপ এগুলো দেওয়া আছে। খাটু কামরূপ, হ্যাঁ, বিরাটস দ্য নেম অফ হুসেন শাহ, প্যারাগন হুইচ বিয়ার টেস্টিমনি দিস ওয়ে, এটা ভালো করে দেখবে। প্রতাপ রুদ্র মেট অন কাউন্টার অ্যাটাক অ্যান্ড চেস্ট দ্য বেঙ্গলি সুলতান অফ বিয়ন্ড, বলছে গড় মার্তণ্ড টু দ্য ব্যাক টু দ্য ভাগীরথী, এটা একটু মনে রাখবে এগুলো। আনা খান অ্যাটাক করেছিল, এটা মনে রাখবে। ধনমাণিক্য, ধনবান সাপোর্ট করেছিল বেঙ্গল সুলতানকে। মারা গেছিলেন মনে রাখবে 1519, ঠিক আছে। এবং টিপিক্যাল বেঙ্গলি রুলার ছিলেন, এটা বললাম। বি স্মিথ বলছেন তার সঙ্গে হিজ নেম ইজ স্টিল ফ্যামিলিয়ার থ্রু আউট বেঙ্গল। হলো, বেশ, এটা একটু ভালো করে দেখে নেবো। নসরত শাহ আমি আজকে বলবো। দেখো, নসরত শাহ হচ্ছে তার পুত্র ছিল হুসেন শাহ, এবং সেরকম ভাবে কিন্তু খ্যাতিমান ছিলেন। এবং ওনার সঙ্গে কন্টেম্পোরারি ছিল হচ্ছে বাবর, এটা মনে রাখবে। এবং বাবরের সঙ্গে একটা তার যুদ্ধ তার হয়, যে যুদ্ধে কিন্তু তিনি হেরে গেলেও বাবরের মন জয় করেছিলেন। ক্লিয়ার? এবং নসরত শাহের সময় কিন্তু আমাদের কি হয়েছিল, আমাদের আর্কিটেকচার গুলো খুব জনপ্রিয় হয়েছিল। ক্লিয়ার? নাসিরুদ্দিন নসরত শাহ was the fifth son of his great father হুসেন শাহ। হুসেন শাহের যোগ্যতম পুত্র ছিলেন। Among the 18 brothers, নসরত শাহ the eldest possessed many হচ্ছে কিংলি হচ্ছে কোয়ালিটিস। তো কতগুলো কিংলি কোয়ালিটি ছিল। নসরত শাহ followed an aggressive policy against his neighboring kingdoms like his father. অন্যান্য প্রতিবেশী রাজ্যের সঙ্গেও কিন্তু তিনি একটা সুসম্পর্ক বজায় রেখেছিলেন, ঠিক তার বাবার মতো। হচ্ছে হি অ্যাটাকড ত্রিহুত, তিনি ত্রিহুত আক্রমণ করেছিলেন অ্যান্ড কিল্ড হিজ হিন্দু রুলার কংস নারায়ণ। বলছে ত্রিহুত আক্রমণ করেন এবং সেখানকার যে হিন্দু রাজা কংস নারায়ণকে উনি পরাস্ত করেছিলেন। ত্রিহুত was annexed to his kingdom. ত্রিহুত, ঠিক আছে, তার রাজত্বকালে সংযুক্ত হয়, দখল করে এবং সেটি তার রাজত্বকালে সংযুক্ত হয়। He also attacked Kamta and Kamrup in and at about 1532. ঠিক আছে, কামতা এবং কামরূপ 1532 সালে তিনি কি করেছিলেন, আক্রমণ করেছিলেন। অ্যাকর্ডিং টু আহোম, বলছে উরুজ দ্য আহোম জেনারেলস শুক্লাবাস, শুক্লেন ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেল। শুক্লেন কি হয়েছিল, এই যুদ্ধে তার কাছে পরাস্ত হয়ে নিহত হয়। পারাস এ পার্ট অফ অসম ওয়াজ অ্যানেক্সড বাই নষ্ট, এছাড়াও অসমটাও তার সাম্রাজ্যভুক্ত হয়। His failure to conquer the whole of Assam was due to weakness of Bengal Navy. ঠিক আছে, এবং বেঙ্গল নেভি তার উইকনেস, দুর্বল হয়ে পড়ে। When Nasrat Shah was building his own হচ্ছে fortune in Bengal and part of Bihar, এবং বা বিহারও তার সংযুক্ত হয়। A political revolution did occur in North India. কিন্তু তার সময় পলিটিক্যাল রিভলিউশনটা তার সময় হয় নর্থ ইন্ডিয়াতে। বাবর defeated সুলতান ইব্রাহিম লোদি in first battle of Panipat. 1526 সালে যে বাবর সুলতান ইব্রাহিম লোদিকে ফার্স্ট ব্যাটল অফ পানিপথে পরাস্ত করেন। Then Afghan chiefs and UP Bihar the বলছে formalize the Lodis created and the defeated of হচ্ছে পানিপথ and took shelter in Bengal. এবং যখন হেরে যায় পানিপথের যুদ্ধে, তখন কি করে ইব্রাহিম লোদি তোমার লোদিদের যে অন্যান্য বংশধররা ছিলেন তারা বেঙ্গলে আশ্রয় নিয়েছিল। ক্লিয়ার? তোমাদের নিশ্চয়ই মনে আছে ইব্রাহিম লোদি এই ব্যাটল ফিল্ডে মারা গেছিল, তাই ইব্রাহিম লোদিকে বলা হয় কি মার্টার সুলতান। বাবর মার্চ আপন দ্য ব্যাংকস অফ বলছে ঘাঘর, আমাদের ঘাঘর নদীর অব্দি এগিয়ে যান। ইন 1529 1529 সালে ব্যাটেল অফ ঘাঘর, এবং এই ঘগড়ের যুদ্ধে কি করেছিলেন, আমাদের অংশগ্রহণ করেছেন নসরত শাহ, কিন্তু তিনি পরাস্ত হন। আফটার পিচড ব্যাটেল বলছে routed the Bengal fight forces and crossed the river. নসরত শাহ realized that বলছে desertion in better than valor. So he handed over in Ghargara region in Babur and promised not to give shelter Afghan chiefs hostile to হচ্ছে Mughals. আফগান চিফদের আশ্রয় দিতে তিনি কিন্তু এখানে কি করেন, একটু হলেও ভয় পেলেন।
এবং ঘাঘরটা তখন হাতছাড়া হয়ে গেছে, এবং দাস দ্য ক্লেভারি প্রোটেক্টেড হিজ ইন্ডিপেন্ডেন্সি বাই হিজ ডিপ্লোমেসি। ঠিক আছে, এবং তার চতুরতা কি করলো, তাকে আমাদের তাকে রক্ষা করলো হিজ ইন্ডিপেন্ডেন্স বাই হিজ ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি থেকে। After the death of Babur, Nasrat Shah tried to recover his lost possession in Bihar. Here, এবং বিহারের বাকি অংশটাকে উনি উদ্ধার করার চেষ্টা করেন। This move was likely to guide the invasion of হুমায়ুন of Bengal. এবং এই সময় কি হয়, হুমায়ুনের একটা বাংলা আক্রমণ হয়। নসরত শাহ warded off his বলছে danger by making an alliance with বাহাদুর শাহ of গুজরাট। এবং নসরত শাহ বুঝতে পারলেন যে গুজরাটের বাহাদুর শাহের সঙ্গে কোনো অ্যালায়ের মধ্যে যায় বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যায়, তাহলে মোগলদের থেকে তার কিন্তু বিপদের সম্ভাবনা আছে। ঠিক আছে, তাই আসন্ন এই বিপদের হাত থেকে বাঁচবার জন্য তিনি কি করলেন, তিনি ডিপ্লোম্যাটিক পলিসি নিলেন। হি ফলোড দ্য প্রিন্সিপাল দ্যাট এনিমিজ এনিমি ওয়াজ হিজ ফ্রেন্ড। তখন তিনি একটা ফলো করতে শুরু করলেন, শত্রু শত্রু আমার মিত্র। ফট বিটুইন দ্য প্রিন্স অফ গুজরাট করলেন, এই গুজরাটের রাজার সঙ্গে একটা সাক্ষাৎ করলেন। on the west and Bengal in the east, হুমায়ুন failed to move against নসরত শাহ। এবং হুমায়ুন কি করলো, এই নসরত শাহের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ফেলিওর হলেন। ডক্টর হাবিবুল্লাহ হ্যাজ বলছে praised this diplomacy of নসরত শাহ which independence of Bengal। ঠিক আছে, নসরত শাহের এই ডিপ্লোমেসি বা কূটনীতির জন্য কি হলো, বাংলার একটা ইন্ডিপেন্ডেন্স ফিরে এলো। বেশ। নসরত শাহ ক্রসড উইথ দেব মানিক্য। ঠিক আছে, ক্লোজ ছিলেন, নসরত শাহ খুব ক্লোজ ছিলেন তাদের সঙ্গে, দেবমাণিক্য অফ ত্রিপুরা। ত্রিপুরার রাজা দেবমাণিক্যর সঙ্গে তার একটা সুন্দর সুসম্পর্ক ছিল। বাট দি আউটকাম অফ দ্য স্ট্রাগল ইন আনসার্টেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি তাদের মধ্যে একটা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন। নসরত শাহ রিবিউটেড দ্য অ্যাটেম্পটস অফ দ্য পর্তুগিজ সি হলো ক্যাপিটাল ইন সিলভেরা টু দ্য ক্যাপচার দ্য পোর্ট অফ চিটাগং। এবং নসরত শাহ কি করেছিলেন, পর্তুগিজদের হাত থেকে এই চিটাগাংটাকে উদ্ধার করেছিলেন হলো। এবং এই যে সিলভেরা বলে যে জায়গাটা ছিল, যে সি রুটটা ছিল, সেখান থেকে এগিয়ে গিয়ে সেই অংশটাকে উনি জয় করেন। এবং চিটাগং যে পোর্ট ছিল, সেই চিটাগং পোর্টটাও তার কি হয়, সাম্রাজ্যভুক্ত হয়। হি এগেন বলছে his agent Khudabox Khan. Khudabox Khan defeated the attempts of Portuguese of ডি মেলো। ডি মেলো বলে যে একজন পর্তুগিজ ছিলেন, তাকে পরাস্ত করেছিল কে, তার একজন এজেন্ট। ঠিক আছে, তার নাম ছিল ক্ষুদাবক্স, মনে থাকবে। তাহলে তার একজন এই ভ্যাসালস, ঠিক আছে, এবং তারই একজন খুব অনুগত লোক, এই ক্ষুদাবক্সই কিন্তু কি করলেন, আমাদের পর্তুগিজ যে একজন লিডার ছিলেন ডি মেলোকে পরাস্ত করেন। Thus নসরত শাহ kept his hold on Bengal। এবং নসরত শাহ এরপরে বেঙ্গলের উপর হোল্ড রাখেন। পার্ট অফ বিহার অ্যান্ড ত্রিহুত ইম্প্যাক্ট। ত্রিহুত এবং বিহারের উপরে সাম্রাজ্য সীমা ভীষণ রকম ভাবে কি হয়, আমাদের অধিকারভুক্ত হয়। He successfully বলছে ডিফেন্ড হিজ কিংডম ফ্রম দ্য মুঘল বলছে onslaught by বাবর অ্যান্ড হুমায়ুন। ঠিক আছে, কি বললো, বাবর এবং হুমায়ুনের যে আক্রমণগুলো হতো, তাকে তিনি খুব ক্লেভারলি এবং সাকসেসফুলি প্রতিহত করার চেষ্টা করেছিলেন। এবং মুঘল সম্রাট বাবরের কাছে হেরে গেলেও তিনি কিন্তু তার সার্বভৌমত্ব নষ্ট করতে পারেননি, বা হুমায়ুনের আক্রমণেও তিনি একে প্রতিহত করতে পেরেছিলেন। লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই কি করেছিল নসরত। দেখো, তার ডিপ্লোম্যাটিক পলিসিটা কিন্তু কাজে লাগিয়েছে। এবং বলে যেটা, যে এত বাবা ছেলে পরপর এবং সাফল্য অর্জনকারী, সেটা কিন্তু আমাদের বেঙ্গলের সুলতানদের মধ্যে হুসেন শাহ নসরত শাহকে আমরা বলতে পারবো। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি এস ডি বর্মনের ছিল আর ডি বর্মন, এবং দুজনেই খুব খ্যাতিমান হয়েছিলেন। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে আমরা বলতে পারি যে আমাদের এই বাবা ছেলের যুগলবন্দিতে, বা বাবা ছেলের যুগলবন্দি বলবো না, বাবা ছেলের যে পরপর আসাটা, সেটা কিন্তু ভীষণ রকম ভাবেই হুসেন শাহের পর নসরত শাহের সময় কি করেছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম যেটা সাফল্যমণ্ডিত হয়েছিল। এবং বলছে বাবার মতোই কিন্তু নসরত শাহ কিরণ ছিলেন, খুব টলারেন্ট ছিলেন, খুব পরধর্ম সহিষ্ণু ছিলেন। অল সেক্টস অ্যান্ড বেনাভোলেন্ট টু দ্য সমস্ত সম্প্রদায়ের কাছেই তারা কি ছিল, আমাদের কি বলবো, টলারেন্স ছিলেন, সহিষ্ণু ছিলেন, এবং তিনি উপকারী ছিলেন। যার জন্য আমরা এখানে বললাম বেনাভোলেন্ট টু দ্য পিপল। মনে রাখবে এটা ভালো করে।
নেক্সট স্লাইড দেখছি। বাবর হ্যাজ প্রেইজড নওশাদ শাহ অফ বেঙ্গল, ঠিক আছে, ফর হিজ উইজডম অ্যান্ড লিবারালিজম। বাবরও তার প্রশংসা করেছিল যে নওশাদ শাহী বেঙ্গলের শাসনকালটা ভীষণ রকমভাবে জ্ঞানে এবং লিবারালিজম উদারনীতিবাদের জন্য পরিপূর্ণ ছিল, এবং যার মধ্যমণি ছিলেন যে আমাদের নওশাদ শাহ। এবং বাবর এই প্রশংসাটা কিন্তু তার তুসুকি বাবরীতে লিখেছিলেন। বাবর হ্যাজ ডিসক্রাইবড হিম অটোবায়োগ্রাফি, যেটা বলছিলাম তার অটোবায়োগ্রাফি তুসুকি বাবরি বলেছিলেন অ্যাজ ওয়ান অফ দ্য ফাইভ গ্রেট মুসলিম রুলার্স, যে পাঁচজন বিখ্যাত মুসলিম রুলার ছিলেন তাদের মধ্যে আমাদের অন্যতম কে ছিলেন আমাদের এই ভদ্রলোক নুসরত। ঠিক আছে, পাওয়ারফুল রুলার অফ হিন্দুস্তান, এবং হিন্দুস্তানের যে পাঁচজন পাওয়ারফুল রুলারের কথা উনি বলেছিলেন তার মধ্যে নসরত শাহ ছিলেন অন্যতম। নেক্সট, হি ওয়াজ গ্রেট পার্সন অফ বেঙ্গলি লিটারেচার, বেঙ্গল লিটারেচারের একজন বিখ্যাত পার্সন ছিলেন, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এবং সেই সঙ্গে ছিলেন আর্ট অ্যান্ড আর্কিটেকচারেরও একজন পৃষ্ঠপোষক। হি পেট্রোনাইজড, কি বলেছিলেন, শ্রীকর নন্দী, শ্রীকর নন্দীকে পেট্রোনাইজ করেছিলেন, অ্যান্ড কবিশেখর, কবিশেখর এবং শ্রীকর নন্দীকে তিনি পেট্রোনাইজ করেন, পৃষ্ঠপোষকতা করেন। হি ওয়াজ এ গ্রেট বিল্ডার, তিনি কিন্তু একই সঙ্গে একজন বিখ্যাত বিল্ডার ছিলেন। হি বিল্ড দ্য বড়সোনা মস্ক, ঠিক আছে, এই বড়সোনা মস্ক আর বারাদুয়ারি মস্ক ছিল গৌড়ে, যেটা খুব অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন এই আমাদের হুসেন শাহী স্থাপত্য কীর্তির সময় এবং নসরত রায়ের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। পারহাপস হি অলসো বিল্ড কদম রসুল অ্যাট গৌড়, কদম রসুলটাও গৌড়েও কিন্তু গৌড় বাংলাতে খুব জনপ্রিয় একটা স্থাপত্য কীর্তি। ফার্গুসন ডেসক্রাইব করেছিলেন, বর্ণনা করেছিলেন বড়সোনা মসজিদ অ্যাজ দ্য বেস্ট বিল্ডিং অফ গৌড়। এই যে বললাম বিখ্যাত শিল্প স্থাপত্য তোমার বিশারদ বা সমালোচক ফার্গুসন বলেছিলেন যে এই বড়সোনা মসজিদটা হলো আমাদের গৌড়ের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি। হলো হি পেট্রোনাইজ বেঙ্গল স্টেট উইথ ফরেন কান্ট্রিজ, তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন বাংলার কি বলবো ব্যবসাগুলোকে অন্যান্য ফরেন কান্ট্রির সঙ্গে, যে বৈদেশিকদের সঙ্গে, যে বিদেশিদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্যগুলো হতো তাকে ভূয়সী প্রশংসা করেন। As a whole, he pursued a Bengali nationality policy like his father. বেঙ্গল ন্যাশনালিটি পলিসিটা উনি প্রশংসা করেন তার বাবার মতোই। বেঙ্গল ইমেন্সলি প্রপোজড আন্ডার হিম, এবং বেঙ্গল কি হয়েছিল তার সঙ্গে আমাদের ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়েছিল। হলো অ্যাকর্ডিং টু রিয়াজ, হি ওয়াজ অ্যাসেন্ডেড বাই দ্য খোজা বডিগার্ড, এবং তিনি কি করেছিলেন, অ্যাকর্ডিং টু রিয়াজ, রিয়াজের মতো বলছেন তিনি নিহত হয়েছিলেন তার একজন খোঁজা বডিগার্ডের দ্বারা, অ্যাসাসিনেট মানে গুপ্ত হত্যা হয়েছিল। চৈতন্য অলসো কন্টেম্পোরারি হিম, এবং চৈতন্য শেষ সময়টা মানে চৈতন্যর বয়সের শেষ সময়টা কাটিয়েছিলেন হচ্ছে নসর শাহের সময়, এটা ভালো করে মনে রাখবে। এবার আসছে আলাউদ্দিন ফিরোজ শাহ, 1532 থেকে 1533। অন দ্য ডেথ অফ নুসরত শাহ, নসরত শাহের মৃত্যুর পর তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। হলো হি ইজ অলসো নোন অ্যাজ আলাউদ্দিন শাহ থ্রি, তিনি তৃতীয় আলাউদ্দিন শাহ নামে পরিচিত ছিলেন। মনে থাকবে, তাহলে নসরত শাহের ইমিডিয়েট সাকসেসর কে ছিলেন আলাউদ্দিন ফিরোজ শাহ, তিনি কি নামে পরিচিত ছিলেন, আলাউদ্দিন শাহ থ্রি। বেশ, হি মেট গ্রেট, বলছে ইন রোডস ইন দ্য অহম কিংডম অফ দ্য ইস্ট, অহম কিংডম এই পূর্বের দিকে তার নজর ছিল। 1532-তে হিজ আর্মি, তার সৈন্যদল রিচড টু দ্য দারান অ্যান্ড ডিসপিচড ব্যাটল ডিফিটেড দ্য অহম ট্রুপস, এবং কি করলেন 1532 সালে তার সৈন্য সামন্তরা দারাঙে, আসামের কাছে দারাঙে এসে উপস্থিত হলেন, এবং কি করলেন এমন একটা যুদ্ধের সম্মুখীন হলেন আসাম রাজ, এবং এই যুদ্ধে কি হলো, আলাউদ্দিন ফিরোজ শাহ বিপুলভাবে জয় হলো। ঠিক আছে, হি রিকভার্ড চিটাগং ফ্রম দ্য এনিমি, যেভাবে ওই পর্তুগিজরা চিটাগং ছিল তার শত্রুদের কাছ থেকে সে চিটাগংটাকে উদ্ধার করলো। আলাউদ্দিন শাহ টু ওয়াজ এ পেট্রন অফ লিটারেচার লাইক হিজ অ্যানসেস্টার, ঠিক আছে, এবং এই আলাউদ্দিন শাহ তৃতীয় তিনি কি ছিলেন, তিনি লিটারেচার সাহিত্যের প্রতি কি ছিলেন, তার পূর্বসূরীদের মতোই পৃষ্ঠপোষক ছিলেন। হি ইজ সেইড টু হ্যাভ পেট্রোনাইজড পোয়েট শ্রীধর, বিখ্যাত কবি শ্রীধরের তিনি পেট্রোনাইজ করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন। কবিরাজ টু কম্পোজ দা, বলছে কালিকা মঙ্গল, ঠিক আছে, কালিকা মঙ্গল সেই সময় শ্রীধর কবিরাজ লিখেছিল। শ্রীধর কবিরাজের লেখা বিখ্যাত বই কি, কালিকা মঙ্গল। তাহলে আমরা পেয়েছিলাম কিছুদিন আগে মনসা মঙ্গল পেয়েছিলাম, সেই বিপ্রদাস ট্রিপলাইন, তারপরে আমরা কি পেলাম এখানে কালিকা মঙ্গল পেলাম, আর বিদ্যা সুন্দর কাব্য, এবং সেই সময় বিদ্যা সুন্দর কাব্য লেখা, ঠিক আছে, মনে থাকবে।
বিদ্যাসুন্দর কাব্য কার সময় লেখা হয়? আলাউদ্দিন ফিরোজ শাহের সময় লেখা হয়। হি ওয়াজ কিল বাই হিজ আঙ্কেল গিয়াসুদ্দিন মামুন শাহ। ঠিক আছে, নসরত শাহের ভাই গিয়াসুদ্দিন মামুন শাহ তাকে হত্যা করেন। ঠিক আছে, দুর্ভাগ্যজনক ভাবে তিনি নিহত হন। এবার আমরা চলে যাচ্ছি গিয়াসুদ্দিন মামুন শাহ। গিয়াসুদ্দিন মামুন শাহের সময় বলছি হি ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল। এই কোশ্চেনটা বিসিএস অনেকবার দিয়েছে, অ্যাটলিস্ট কোশ্চেনটা অনেক দুবার এসছে। ঠিক আছে, লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গলকে উত্তর হবে গিয়াসুদ্দিন মামুন শাহ। এবং গিয়াসুদ্দিন মামুন শাহের সময় বিখ্যাত ঘটনাটা কি হয়েছিল? 1533 সালে উনি সিংহাসনে বসার পরেই তাকে একটা বিখ্যাত আক্রমণ সম্মুখীন হতে হয়েছিল। সেই আক্রমণটা কে করেছিলেন? শেরশাহ সূরি। হলো হিজ রিগেইনড বলছে হিজ রেইন অনলি ফর 5 ইয়ার্স। মাত্র 5 বছরের তার শাসনকালটা টিকেছিল, মানে 1533 থেকে 1538, তাই তো? হিজ রেইন ওয়াজ ফুল অফ ট্রাভেলস কজড বাই ইনভেশন অফ শেরশাহ সূরি অ্যান্ড দ্য পর্তুগিজ। অনুমান করা হয় 1533 থেকে 34-এর মধ্যে শেরশাহ সূরি তাকে আক্রমণ করেছিল এবং একটা বিখ্যাত যুদ্ধে, সুরজগড়ের যুদ্ধে তাকে পরাস্ত করেছিল। হি সাপোর্টেড জালাল খান লোহানি এগেনস্ট শের খান। তিনি কি করেছেন? জালাল খান লোহানিকে শেরশাহর এগেনস্টে সাপোর্ট করেছিলেন অ্যান্ড ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ সুরজগড় ইন 1533-1534। কোনো বইতে 33 লেখা হয়, কোনো বইতে 1534 লেখা হয়। 33 থেকে 34 বলে দিলাম, অপশনে 33 দিলে 34 দেবে না, ঠিক আছে, বা 34 দিলেও 33 দেবে না, এটা ভালো করে মনে রাখবে। কি হলো? হি ডিফিটেড দ্য ব্যাটল অফ সুরজগড়। 1534 সালে সুরজগড়ের যুদ্ধে তাকে পরাস্ত করলেন এবং আলটিমেটলি শের খান টেম্পোরারিলি সেভড হিমসেলফ, এবং টেম্পোরারিলি শের খান নিজেকে রক্ষা করার চেষ্টা করলে বাই হ্যান্ডিং ওভার এ সাবসিডিয়ারি অফ 13 লাখ গোল্ড কয়েন্স। 13 লক্ষ গোল্ড কয়েন দিয়ে তিনি শের শাহের কাছ থেকে উদ্ধার পান। গিয়াসুদ্দিন মাহমুদ committed a blunder of by supporting হুমায়ুন against the খান। শের খানের আক্রমণের হাত থেকে হুমায়ুন যখন পরাস্ত হয়েছিল, হুমায়ুনকে শেল্টার দিয়েছিল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। এবং ঐতিহাসিকরা মনে করে তার জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার, সবচেয়ে বড় ভুল। দ্য লেটার রি-অ্যাটাক গৌড় অ্যান্ড স্যাকড দ্য সিটি বলছে থিক অ্যান্ড থিন। যখন এই বাংলা আক্রমণ হলো, গৌড়টা তখন কি হয়ে গেল? খুবই সংকীর্ণ হয়ে পড়লো আমাদের শেরশাহ আক্রমণ। হি ফেইল টু হচ্ছে রিজিট শেরশাহর অ্যাটাক অ্যান্ড সুন আফটারওয়ার্ডস হি ডায়েড। শেরশাহর আক্রমণ আর তিনি পরবর্তীকালে আর সামলাতে পারেননি এবং আস্তে আস্তে তিনি মৃত্যুমুখে পতিত হন। হি ফেইল টু রিটেন হিজ হোল্ড অফ কামরূপ টু। এবং কি হয়েছিল তার সময়? বলছে হি ফেল, তিনি বিফল হয়েছিলেন যে কামরূপ আক্রমণের শেষ দিকটা তিনি বিফল হয়েছিলেন। হি অলসো গ্র্যান্টেড মাচ কনসেশন টু দ্য পর্তুগিজ অ্যাডভেঞ্চার্স ইন চিটাগাং। ঠিক আছে, শেষের দিকে যে পর্তুগিজ আক্রমণগুলো হতো সেগুলোকে তিনি কি করেছিলেন? খুব কনসেশনস, ঠিক আছে, তাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল যে এই চিটাগাং যেন তারা হাতছাড়া না হয়, এবং চিটাগাংয়ের উপরে পর্তুগিজরাও বাণিজ্য করতে শুরু করেছিল। পারহ্যাপস কবি শেখর বিদ্যাপতি ওয়াজ ওয়ান অফ হিজ অফিসিয়াল। বিখ্যাত কবি বিদ্যাপতিও অনেকে মনে করেন তার অফিসিয়াল ছিল, ঠিক আছে। এবং এই কবি শেখর বিদ্যাপতি খুব বিখ্যাত ছিল, তার একটা বড় রকম কারণ তার কাব্য, তাই তো? বিদ্যাপতির লেখা কবিতার জন্য উনি বিখ্যাত ছিলেন, ঠিক আছে, বেশ। গিয়াসউদ্দিন মেহমুদ শাহ was the last among the হুসেন শাহ ruler। যদি বলা হয় হুসেন শাহী বংশের সময় লাস্ট রুলারকে, উত্তর হবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। যদি জিজ্ঞেস করা হয় গিয়াসউদ্দিন মাহমুদ শাহ কোন মুঘল সম্রাটের কন্টেম্পোরারি ছিলেন, উত্তর কিন্তু হবে হুমায়ুন। আর যদি জিজ্ঞেস করা হয় কোন বেঙ্গলের সুলতান আমাদের হুমায়ুনের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য, আমাদের এই সরি শেরশাহর আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য হুমায়ুন শাহকে বাংলায় শেল্টার দিয়েছিলেন, তাহলেও কিন্তু উত্তর হবে আমাদের গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে গিয়াসউদ্দিন মাহমুদ শাহের সময় 1533 থেকে 1534 সুরজগড়ের যুদ্ধটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্লিয়ার। এবং চিটাগং তাদের অধিকারে রাখা, কামরূপের সঙ্গে তার সম্পর্ক, এগুলো পরীক্ষা দেয়। তাহলে হুসেন শাহী, নসরত শাহ এবং আলাউদ্দিন হুসেন শাহ, এবং তারপরে আমাদের কি রয়েছে এখানে? এখানে রয়েছে আমাদের শেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তার সময়কালটা, টেনিওরটা খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার, বেশ। সময়কালটা মাত্র 5 বছর ছিল। তাহলে এখানে লক্ষ্য করে দেখলাম গিয়াসউদ্দিন মাহমুদ শাহের সময় কিন্তু আর্কিটেকচারের কথা সেখানে সেরকমভাবে কিছু বলা নেই বা উল্লেখ নেই, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে মেনলি হুসেন শাহ থেকে কোশ্চেন আছে 3 জনের উপরে, একটা হচ্ছে হুসেন শাহ, একটা হচ্ছে নসরত শাহ, এবং অবশ্যই হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। হয় শেষ সুলতান হিসেবে আসবে, অথবা সুরজগড়ের যুদ্ধে
শেষ একাকে ডিফিট করেছিলেন, এই কোশ্চেনটা আসবে। যাই হোক, এগুলো আমি সবকিছু বলে দিলাম ভালো করে, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে? ইলিয়াস শাহ, হোসেন শাহ এবং আগে আমি কি বলবো তার বিস্তারিত একটা প্রিফেস আমি বলে দিয়েছিলাম, সেটা একটু ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? আর শ্রী চৈতন্য এখানে খুব কন্টেম্পোরারি, শ্রী চৈতন্যের উপর প্রশ্ন আসবে। শ্রী চৈতন্য নবদ্বীপ ধাম জন্ম, শ্রী চৈতন্যের সর্বোচ্চ খ্যাতি কার সময় হয়? হুসেন শাহের সময় হয়, এটা বলবে। এবং এই সঙ্গেই বলে রাখবে যে শ্রী চৈতন্যের মৃত্যু কার সময় হয়, মনে রাখবে এই নসরত শাহের সময় মৃত্যু হয়। ঠিক আছে? যাই হোক, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। তাহলে আমি ফিরে আসি আবার আমাদের, যাই হোক, এগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। তোমাদের আমি আমার উদ্দেশ্যে বলি, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি আন একাডেমি প্লাস ক্লাসের জন্য, ক্লাসে কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলি মেন দুটো আলাদা করে ক্লাস করা হয়। শুধু তাই নয়, আইসিডিএস, পিএসসি মিসসেলিনিয়াস এগুলো কিন্তু ক্র্যাশ কোর্স শুরু হয়ে গেছে, এগুলো তোমরা করতে পারবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা তোমরা ভর্তি হতে চাও তারা এই দেবাশিস সাহা DSSR এই রেফারেল কোডটা ইউজ করবে, এবং করে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। সুতরাং আর দেরি নয়, তোমরা ভর্তি হয়ে যাও। বিস্তারিত জানার জন্য এই লিঙ্কটা তোমরা দেখতে পারো, সেখানে 6 মাস, 1 বছর, 2 বছর সাবস্ক্রিপশনে কত টাকা পড়বে, কিভাবে করতে হবে, তার প্রসেস লেখা আছে। ক্লিয়ার? আর দেরি নয়, DSSR এই নাম নিয়ে তোমরা 10% ডিসকাউন্ট এবং আগের কিছু ক্লাস করার জন্য আগের ডিসকাউন্ট দিয়ে তোমরা পে করো। ক্লিয়ার? যাই হোক, তোমাদের আমি আবারও বলছি, তোমরা ভর্তি হও, ভালো করে ক্লাস করো, 2021-এর বিলটা ভালো করে দাও। ঠিক আছে? নমস্কার, তাহলে আমি আসছি। হোক, ক্লাস শেষ করলাম।